বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট একটি রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী ফেরত নিয়ে এসেছে, অর্থাৎ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে। এখন প্রশ্ন দেখা যাচ্ছে যে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটাই তত্ত্বাবধায়ক সরকার হয়ে যাবে? আমরা কি আগামী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করব, না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে করব? আর সুপ্রিম কোর্টের রায় বা কি আছে, এ নিয়ে আজকের স্টার এক্সপ্রেস। সুপ্রিম কোর্টে 2011 সালে একটা রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। আজকে সেই সুপ্রিম কোর্টের সেই যে রায় সেটার বিরুদ্ধে অ্যাপিল করে আবার সুপ্রিম কোর্টের কাছ থেকেই আরেকটা রায় পাওয়া যায় যে আগের যে রায়টা ছিল সেটা আসলে পক্ষপাত দুষ্ট ছিল বা দূষিত ছিল এইরকম, এবং সেটাকে আমরা সরিয়ে রাখছি। যেহেতু আমরা সেটাকে সরিয়ে রাখছি সেহেতু আগের অবস্থাটা ফেরত আসছে। ব্যাপারটা এরকম, রায়ের ভাষাটা এরকম ছিল। আমি পড়ে শোনাচ্ছি, তাহলে হয়তো পৌঁছতে সুবিধা হবে। এবং সেখানে মোটামুটিভাবে বলা আছে যে এই রায়ের ফলে, অর্থাৎ এই যে ত্রয়োদশ সংশোধনী ফেরত চলে আসলো, এখন এটা বহাল হলো, এই অবস্থায় নির্বাচনটা তাহলে কিভাবে হতে পারে এখানে বলছে। এবং এইটা আরেকটা বিষয় বলে রাখা দরকার যে এই রায়টা সবাই একসাথে একমত হয়ে দিয়েছে, ইউনানিমাস ছিল। এর আগে যখন এই একই রকম রায়ের কারণে যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয় তখন ইউনানিমাস ছিল না, তখন ছিল 4-3 মেজরিটিতে তারা ভোট দিয়েছিল যে সংশোধনীটা বাতিল হচ্ছে। এখানে বলছে by unanimous decision the civil appeals are allowed and civil review petitions are disposed of accordingly. এখানে বলছে তারপরে this court is satisfied that the judgment under review is tainted by several cited errors apparent on the face of the record. It follows that the judgment under review is hereby set aside in its entirety. অর্থাৎ এই যে জাজমেন্টের ব্যাপারে ওই যে রায়টা, সেই রায়ের ব্যাপারে তো অ্যাপিল ছিল, সেই জাজমেন্টের যে রিভিউ, এই অর্থাৎ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ বলতে সেই জাজমেন্টের কথা বোঝাচ্ছে, এবং সেটা সেট অ্যাসাইড ইন ইটস এন্টায়ারিটি, পুরাটুকুই আমরা সরিয়ে রাখলাম, ওটা আমরা আর গ্রাহ্যই করছি না বা বাতিল করে রাখলাম। তার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে consequently the provisions of chapter 2A of Part 4 of the Constitution relating to the non-party caretaker government as inserted by Section 3 of the Constitution are found to have hereby been activated and revived upon this court's ruling as above. এখন এইখানে বলছে যে ওই যে প্রভিশনগুলো ছিল নন পার্টি কেয়ারটেকার সিস্টেমের যে প্রভিশন, সেইগুলা তাহলে আপাতত আবার বলবৎ হয়ে গেল। এখন বলবৎ হয়ে যাওয়ার পরে কিভাবে এনফোর্সড হবে সেইটার একটা বিষয় হচ্ছে, এই এনফোর্সমেন্টের বিষয়ে বলছে যে such revival though ensures automatic restoration of chapter 2A containing the non-party caretaker government provisions, its operation however is subject to the enforcement of the provisions of revived articles 58B1 and 58C2 of the Constitution. এরপরে বলছে যে এইটা আসলে এই non-party caretaker government provisions can operate only prospectively. The judgment in detail shall follow. Prospectively বলতে ভবিষ্যতে, সামনের দিকে কাজ করতে পারবে, পেছনের দিকে কাজ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে এই 58B1 58C2 এইখানে আসলে বক্তব্যটা কি? কনস্টিটিউশনে যেই জায়গায় ওটা ছিল, মানে 58B1 যেটা, সেইখানে আসলে বলছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এখানে বলা আছে। 58 খতে বলছে সংসদ ভাঙিয়া দেওয়ার পর বা মেয়াদ অবসানের কারণে ভঙ্গ হইবার পর যে তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কার্যভার গ্রহণ করেন, সেই তারিখ হইতে সংসদ গঠিত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী তাহার পদের কার্যভার গ্রহণ করার তারিখ পর্যন্ত মেয়াদে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকিবে। তার মানে হচ্ছে যে সংসদ ভেঙে গেল, বা সংসদ ভেঙে দেওয়া হলো, বা তার মেয়াদ শেষ হয়ে গেল, এরপর
তত্ত্বাবধায়ক সরকার আসবে, তার প্রধান একজন থাকবে। আর নির্বাচনের পরে পরবর্তী সংসদের যে প্রধানমন্ত্রী, সে কার্যভার যেদিন সে দায়িত্ব বুঝে নেবে সেই পর্যন্ত একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে। এটা গেল 58B1। আর 58C2 হচ্ছে 58C2 সংসদ ভাঙিয়া দেওয়ার বা ভঙ্গ হইবার পরবর্তী 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ নিযুক্ত হইবেন এবং যে তারিখে সংসদ ভাঙিয়া দেওয়া হয় বা ভঙ্গ হয় সেই তারিখ হইতে যে তারিখে প্রধান উপদেষ্টা নিযুক্ত হন সেই তারিখ পর্যন্ত মেয়াদে সংসদ ভাঙিয়া দেওয়ার বা ভঙ্গ হইবার অব্যাবহতি পূর্বে দায়িত্ব পালনরত প্রধানমন্ত্রী ও তাহার মন্ত্রিসভা তাহাদের দায়িত্ব পালন করিতে থাকিবেন। একটা মেয়াদের ইঙ্গিত পাওয়া যায় দুটো ক্ষেত্রেই, সংসদ ভেঙে যাবার পর অথবা সংসদের মেয়াদ শেষ হবার পর। বর্তমানে কোনো সংসদ নেই, সংসদ ভেঙে গেছে বা সংসদ ভেঙে দেওয়া হয়েছে, যেটা হয়েছিল প্রায় 1 বছর আগে, অর্থাৎ 2024-এর অগাস্টে। তারপর থেকে তো কোনো সংসদ নেই। এখন সংসদ ভেঙে যাবার 15 দিনের মধ্যে একজন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ আসবে, আর সংসদ ভেঙে যাওয়ার পর কেয়ারটেকার গভর্নমেন্টের অফিস চলবে যতদিন না পরবর্তী পার্লামেন্ট আসে। এখন কোর্ট বলে দিয়েছে যে এই আইনটা প্রসপেক্টিভলি কাজ করবে, সামনের দিকে যাবে, পেছনের দিকে যাবে না। তো এখন সামনে যাওয়ার যদি যেতে হয়, বর্তমানে তো কোনো সংসদ নেই। এখন যদি কোনো সংসদ না থাকে তাহলে এই যে প্রভিশনটা, এটা কোথাও কাজে লাগার কোনো উপায় নাই। এটা কাজে লাগবে তখনই যখন সংসদ ভাঙবে। সংসদ ভাঙার 15 দিনের মধ্যে একজন কেয়ারটেকার চিফ তাকে অ্যাপয়েন্ট করা হবে। এখন যেহেতু সংসদ নেই, এই প্রভিশন কোনোভাবেই কাজে লাগছে না। তাহলে এটা পরবর্তী যখন কাজে লাগবে তখনই কাজে লাগতে পারবে যখন একটা সংসদ থাকবে এবং সেটা হয় তার মেয়াদ শেষ হবে অথবা সেটা ভেঙে যাবে। তার মানে পরবর্তী অর্থাৎ আগামী ইলেকশন, ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা হওয়ার কথা, সেইটা আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের অধীনেই হবে। এই ব্যাখ্যাটা অবশ্য বিভিন্ন জায়গায় এমনিতেও পাওয়া যাচ্ছে। এই আইনের বিষয়টা এরকম, সেজন্য এটা বলা যায় যে আগামী নির্বাচন, ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এবং তারপরের নির্বাচনের জন্যে মানে আমাদের একটা এই নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, এই রকম একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্যে আমাদের আরও একটা নির্বাচনের অপেক্ষা করতে হবে। 14তম নির্বাচন যেটা হবে সেইটা এই রকম একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, তার আগে হওয়ার সম্ভাবনা নেই।